হারারেতে প্রথম দিন শেষে টেস্ট ম্যাচের বাংলাদেশ যে এই টেস্ট ম্যাচে হারছে এটা আমরা মোটামুটি বলতে পারি। হ্যাঁ, টেস্ট ম্যাচ জিম্বাবুয়ের সাথে খেলা, অপোনেন্ট আবার বাংলাদেশ, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে, কোলাপস হতে পারে। বাট আপনি যদি প্রথম দিনের খেলা দেখেন, আপনি প্রথম দিন খেলা শেষে বলতেই পারেন যে না, এই টেস্ট ম্যাচ এখন শুধুমাত্র জিম্বাবুয়েই তাদের জন্য হারতে পারে, বাংলাদেশের এখানে খুব একটা কিছু করার নেই। দেখুন, বিশ্বকাপ ফুটবল চলছে আমাদের দেশে স্বাভাবিকভাবে। 4 বছর পর পর যেহেতু ওয়ার্ল্ডে বিশ্বকাপ হয় এবং আমাদের দেশে আমেজটা প্রকট থাকে, আমরা বেশিরভাগই রাত জেগে খেলা দেখি। এই পুরো একটা মাস আমরা মানে এই বুঁদ হয়ে থাকি ফুটবলের নেশায়। এরই ফাঁকে বাংলাদেশ আপনার অস্ট্রেলিয়ার সাথে সিরিজ হেরেছে, টি-20 সিরিজ খুব বাজেভাবে হেরেছে। হ্যাঁ, সেকেন্ড ম্যাচ বাংলাদেশ ভালো খেলেছে বা ম্যাচটা জিতাচ্ছিল, জিততে পারেননি। প্রথমে মনে থার্ড টি-20তে আমরা বাজে খেলেছি, সেগুলো কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যেই মানুষের অতটা নজরেও পড়েনি বা মানুষ অতটা মাথায় নেয়ও নি। তবে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ টেস্টে যে পারফর্ম করলো প্রথম দিনে গতকাল, সেটা আমাদের মনে করিয়ে দেয় যে আসলে কি আমরা এগিয়ে গিয়েছি টেস্টে, নাকি আমরা সেই 2000 সালেই পড়ে আছি যখন আমাদের প্রথম টেস্ট ম্যাচ, আমরা আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলাম মাঠে। কারণ কি, দেখুন, জিম্বাবুয়ের সাথে সিরিজের আগে অনেক কিছু বলা হচ্ছিল। আমাদের তো আবার আপনার পা মাটিতে পড়ে না, খুব মনে মানে অহংকার নিয়ে আমাদের চলি আমরা দেশের মানুষ। তো কেন বলছি, বাংলাদেশ পাকিস্তানকে সিরিজ হারালো টেস্টে, হ্যাঁ টানা 4টা টেস্ট ম্যাচ আমরা পাকিস্তানকে হারিয়েছি, অবশ্যই প্রশংসনীয়। বাট একটা মেইন টাইম আমাদের দেশের মিডিয়াতে বা আমাদের দেশের যারা এক্স ক্রিকেটার তারা বলছিল জিম্বাবুয়ে তো আমাদের বি টিম যাবে, জিম্বাবুয়েতে আমাদের সেরা টিম যাবে না। এবং সেরা টিম যায়ও নি, নাহিদ রানা নেই, তাসকিন নেই, শরীফুল নেই, মুস্তাফিজুর তো টেস্ট খেলেই না। যাই হোক, দেন আপনার মানে মোটামুটি বাংলাদেশের যে বোলিং এটা সেটা কিন্তু নেই এই টেস্টে। মেহেদী মিরাজ নেই। তবে এটাও ঠিক যে আপনার টেস্টে তো জিম্বাবুয়ে বা এইসব দলের সাথে তো আপনার ডেবু করাতে হবে। সে উপলক্ষে আপনার বাংলাদেশে ডেবু করিয়েছেও বটে। তৌহিদ হৃদয় অ্যান্ড আরেকটা হচ্ছে অমিত হাসান, এই দুজন ডেবু হয়েছে এই টেস্টে। তারা ব্যর্থ হয়েছে, বাট ডেবু হয়েছে। প্রথমেই এই টেস্টে জিম্বাবুয়ের যিনি মানে নিয়মিত অধিনায়ক সিকান্দার রাজা, তিনি ছিলেন না, তিনি কাউন্টি কমিটমেন্টে ছিলেন। এর ফলে নাগারবা এই টেস্টে জিম্বাবুয়ের হয়ে অধিনায়ক হিসেবে অধিনায়কত্ব করেন এবং তিনি টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠান। হ্যাঁ, বাংলাদেশের প্রথম বরাবরের মতোই 2টা উইকেট চলে যায় খুবই আর্লি, যেটা বাংলাদেশে হয়। বিশেষ করে বাংলাদেশের ওপেনিং জুটি তো আপনার টেকেই না। এবারও সেই আপনার জয় ডিসঅ্যাপয়েন্ট করেছে, দেন সাদমানও ভালো করেনি। দেখুন, মাহমুদুল হাসান, জয়ান, সাদমান এরা তো টেস্টই খেলে, টেস্ট খেলে না, টেস্ট স্পেশালিস্ট। বাট এদের পারফর্ম তো তা বলে না ভাই, পারফর্ম বলে না। যাই হোক, এরপর নাজমুল হাসান শান্ত অ্যান্ড মমিনুল হক তারা বেশ ভালো পার্টনারশিপ করে। বাংলাদেশ লাঞ্চের আগে 76 রানে 2 উইকেট নিয়ে লাঞ্চে যায়, মমিনুল হক আবারও 50 করে এবং পরে আসে তার যে ব্যর্থতা সেটা তিনি ধারাবাহিকতা রেখেছেন। মমিনুল হক, তিনি 2024 সালে লাস্ট ভারতের সাথে টেস্টে সেঞ্চুরি করেন, এরপর তিনি 9টা ইনিংসে 50 পেরোলেও 100 আর করতে পারেনি। এটা বেশ দুশ্চিন্তার কারণ। কারণ এই মমিনুল হকের কিন্তু 13টা সেঞ্চুরি বাংলাদেশের টেস্ট ইতিহাসে, এবং তিনি একমাত্র প্লেয়ার হিসেবে আমরা তাকে পেয়েছিলাম, মনে করেছিলাম পেয়ে, যে হয়তোবা তিনি 50 রানকে 100-এ কনভার্ট করতে পারে। বাট এই যে লাস্ট 9টা ইনিংসে মমিনুল হক তা পারেনি, এবং তার খুবই, সত্যি কথা বলতে, খুবই উদ্বেগজনক। নাজমুল হাসান শান্ত, তিনি ফর্মে আছেন, হ্যাঁ এদিনও একটা ভালো পার্টনারশিপ করেছেন বা তিনি আউট হয়ে যান। ভেরি ইন্টারেস্টিংলি আপনার বাংলাদেশের 113 রানে 3য় উইকেট পড়ে, দেন 140 রানে বাংলাদেশ অল আউট। ভাবতে পারেন, টেস্টে 27 রানে বাংলাদেশের 8 উইকেট পড়ে গিয়েছে জিম্বাবুয়ের সাথে। 27 রানে 8 উইকেট। আপনি লাঞ্চে গেলেন 73 রানে 2 উইকেট নিয়ে 140 রানে অল আউট। এটা একমাত্র বাংলাদেশই করতে পারে। হ্যাঁ, টেস্ট ক্রিকেটে খুব বিরল, এক একটা উইকেটের খুব মূল্য রয়েছে। বাট বাংলাদেশে যারা নিয়মিত টেস্ট খেলা ফলো করেন তাদের কাছে মনে হয় যে এই আর কি, বাংলাদেশ তো এরকমই খেলে। দাঁড়াতেই পারেনি কেউ। মুশফিকের উইকেটটা আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট ছিল। কারণ মুশফিক আপনার এই যে যারা নিচে তৌহিদ হৃদয় অ্যান্ড অমিত হাসান ডেবু করেছে তাদের ভালো গাইড করে ইনিংস বিল্ড করতে পারত। বাট যাই হোক, তৌহিদ হৃদয়ও যেহেতু আজকে তার ডেবু হলো, দেন আপনার অমিত হাসানেরও ডেবু হলো, তাদের নিয়ে কিছু বলার নাই, তুই মানে বলতে গেলে। অ্যান্ড আমিও চাচ্ছিলাম যে তৌহিদ হৃদয় টেস্টে আসুক, কারণ তিনি টি-20 ম্যাচ তো টেস্টের মতো খেলে। তো হোয়াই নট, তিনি টেস্ট ফরম্যাটেই আসুক, যেটা তার আসল ফরম্যাট। তিনি এসেছেন। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, অর্থাৎ মিডল অর্ডারের যে ফেইলার, সেটা কিন্তু এদিন আমরা বেশ ভালোভাবেই আমরা টের পেয়েছি। পাকিস্তান সিরিজে হয়েছে কি, মিডল অর্ডার আমাদের ঘুরে দাঁড়াতো। বাট এই সিরিজ আর ঘুরে দাঁড়াতে পারেনি ভাই। প্রতিদিন ঘুরে দাঁড়াবেন, আপনার টপ অর্ডারে রান পেতে হবে। আপনার ওপেনার নেন কেন তাহলে? ওপেনার নেন কেন? টেস্ট স্পেশালিস্ট সাদমান, সরি, জয়, কি পারফর্ম পাকিস্তানের সাথে লাস্ট টেস্টে লাস্ট ইনিংসে মাহমুদুল হাসান যে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, ঠিক আছে, বাট এটা তো হয় না।
আপনি সবসময় ওপেনিং এ ব্যর্থ হবেন এটা হয় না। দেন আমাদের পেস বোলিং ইউনিটে কিন্তু খুব দুর্বল লাগছে। খালেদ, ইবাদত নট আপ টু দ্য মার্ক টু বি অনেস্ট বলতে গেলে। হাসান মাহমুদ হ্যাঁ, তিনি বেশ ভালো বোলার। তবে অ্যা জিম্বাবুয়ে ১ম ইনিংসে কিছুই করতে পারেনি। তারা ৮৯ রানে জিম্বাবুয়ের ১ম উইকেট যায় এবং ইনোসেন্ট কায়া তিনি এখন আপনার ভালো খেলছে। ইনোসেন্ট কায়েদিন আর ইনোসেন্টের মতো খেলেনি। তিনি বেশ রাফই খেলেছেন। অ্যান্ড এখন ব্রেন্ডন কিন মাঠে রয়েছে। জিম্বাবুয়ের লাইন-আপটা কিন্তু বেশ স্ট্রং। ব্রায়ান ব্যারেট রয়েছে, দেন আপনার কে গেটিং সম্ভবত রয়েছে। বেশ লং ব্যাটিং। এখন জিম্বাবুয়ে মাত্র ৪ রানে পিছিয়েছে। বাংলাদেশ তো ১৪০ রান করেছিল ১ম ইনিংসে, জিম্বাবুয়ের এখন সংগ্রহ ১৩৬ রানে ১ উইকেট। তো বুঝতেই পারছেন এটা এখানে যে আপনি দোষ দিবেন যে ভাই পিচ ভালো না। পিচ তো ব্যাটিং পিচ। পিচ তো ব্যাটিং পিচ, ঠিক আছে? আর বাংলাদেশ যে বলবে যে ১ম এ আমরা ব্যাট করেছি এজন্যই ১ম ১-২ ঘন্টা খারাপ ছিল, এজন্য আমরা অল আউট হয়ে গেছি। ভাই লাঞ্চ শেষে তো আপনাদের ৭৬ রানে ২ উইকেট ছিল। সো কোনো এক্সকিউজ। অ্যাবসোলিউটলি ব্লান্ডার করেছে বাংলাদেশ। ব্যাটিং কোলাপস করেছে বাংলাদেশ, যা বাংলাদেশের ক্রিকেটে নিয়মিত। হ্যাঁ, টেস্টে আমরা এগিয়ে যাচ্ছিলাম, বাট কথা উঠবে যখন আপনি জিম্বাবুয়ের মতো দলের সাথে এইভাবে ২৭ রানে ৮ উইকেট দিয়ে যাবেন। এখন এই টেস্টের ফলাফল কি হতে পারে? দেখুন, টেস্ট ক্রিকেটের বিউটি হচ্ছে যে প্রতি সেশন বাই সেশন হচ্ছে ম্যাচ পাল্টায়। তখন বাংলাদেশ ৭৬ রানে ২ উইকেট যখন ছিল, তখন লাঞ্চে গেল, তখন বেশ স্টেবলই মনে হচ্ছিল। আবার ১১৩ রানে যখন বাংলাদেশের ২ উইকেট, তখন মনে হচ্ছিল বাংলাদেশ খুব ভালো সংগ্রহের দিকে যাচ্ছে। বাট অল অফ এ সাডেন বাংলাদেশ ৪১ রানে ৮ উইকেট, ১০ উইকেট হারিয়ে তারা অল আউট হয়ে যায়। এটাই টেস্ট ক্রিকেট। এখন জিম্বাবুয়ে যে পজিশনে আছে, টু বি অনেস্ট বলতে গেলে এখানে জিম্বাবুয়ে বড়সড় লিড নেয়ারই কথা। এট লিস্ট ১৫০ রানের লিড তো নেয়ারই কথা। তবে যেহেতু এটা টেস্ট ক্রিকেট, যেহেতু এটা বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা, যেহেতু এখানে জিম্বাবুয়ে ব্যাট করছে, যেকোনো কিছু হতে পারে। বাট টু বি অনেস্ট বলতে গেলে এই ম্যাচ যদি জিম্বাবুয়ে তাদের হাতছাড়া করে বা হেরে যায় বা বাংলাদেশকে আপার হ্যান্ডে আমরা দেখি, তাহলে সেই দোষ একমাত্র জিম্বাবুয়েরই এবং সেটা তারা নিজেদেরকে শুধুমাত্র ব্লেম করতে পারবে। কারণ ১ম দিনেই বাংলাদেশ এই টেস্ট ম্যাচ থেকে অনেক দূরে সরে গিয়েছে এবং এক প্রকার টু বি অনেস্ট বলতে গেলে বাংলাদেশ ১ম দিনে খেলা শেষে আমাকে জিজ্ঞাসা করেন, এখানে হার ছাড়া আমি কিছু দেখছি না। তবে যেহেতু টেস্ট ক্রিকেটার, যেহেতু আমি বারবার বলছি যে জিম্বাবুয়ে খেলা, বাংলাদেশের সাথে খেলা ২ টাই আনপ্রেডিক্টেবল টিম। অনেকে বলে যে ছোটখাটো গরিবের অ্যাশেজ। সেক্ষেত্রে কিছু বলা যাচ্ছে না। তবে টু বি অনেস্ট বলতে গেলে জিম্বাবুয়ে বেশ ভালোভাবেই এই টেস্ট তাদের গ্রিপে নিয়ে নিয়েছেন এবং ব্রেন্ডন টেইলর খুবই সিনিয়র প্লেয়ার। এরপরও জিম্বাবুয়ের বেশ কিছু ব্যাটসম্যান রয়েছে। এখন বাংলাদেশে যদি কোনো বলার দুর্দান্ত কোনো স্পেল না করতে পারে, ইন্সপায়ারিং কোনো স্পেল না করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তোবা জিম্বাবুয়ের সাথে এই টেস্ট ম্যাচটি হেরে যেতে পারে।